3D অপারেশনস, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অপারেশন। 3D আমরা ইলেকট্রনিক্সে করি কি, যে ল্যাপটপ কম্পিউটারে সব কাজ করছি, সব 2 ডাইমেনশনাল সিস্টেম নিয়ে কাজ করছি। একটা 3 ডাইমেনশনাল বডি আছে, সেটাকে কেটে কেটে ভাগ করে 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 আমরা স্ক্যান করে করে অনেক 2 ডাইমেনশনাল ইমেজে নিয়ে চলে এলাম, তারপরে সেটাকে যোগ করছি। বেসিক্যালি 3 ডাইমেনশনাল অপারেশন আমরা করতে পারছি না, কারণ কি 3 ডাইমেনশনাল ইমেজকে আমরা তৈরি করতে পারি না, 3 ডাইমেনশনাল ইমেজকে রিট্রাইভও করতে পারবো না, স্টোরও করতে পারবো না। কিন্তু লাইটের কাছে হোলোগ্রাফি আছে। হোলোগ্রাম আমরা জানি, সেখানে 3 ডাইমেনশনাল ইমেজ তৈরি করা রাখা যায়, সেখান থেকে 3 ডাইমেনশনাল ইমেজ রিট্রাইভও করা যায়। এবং শুধু তাই নয়, একটা হোলোগ্রামের মধ্যে প্রচুর প্রচুর 3 ডাইমেনশনাল ইমেজ একই সঙ্গে স্টোর করা যায়। এই একটা ব্যাপার, অর্থাৎ 3 ডাইমেনশনাল ইমেজ অপারেশন করতে পারবো। এবং ফোর্থ, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং অ্যান্ড ওয়েভলেন্থ ডিভিশন ডিমাল্টিপ্লেক্সিং, এটা আমরা করতে পারবো লাইটকে ইউজ করে। আচ্ছা, প্রফেসর দাস, আমার কথা শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? জি স্যার, ডক্টর দাস? ওকে, ওকে, ক্লিয়ার থ্যাংক স্যার। ইউ। হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে যে এইভাবে তো কমিউনিকেশন, হচ্ছে বার্নিং ইস্যুস ইন কমিউনিকেশন। কমিউনিকেশনে বার্নিং ইস্যুস কি কি? প্রথমত হচ্ছে একটা কমিউনিকেশনের স্পিড, কত তাড়াতাড়ি আমি তথ্য পাঠাতে পারছি। ক্যাপাসিটি অফ ক্যারিং ডেটা, আমার একসঙ্গে কতটা তথ্য পাঠাতে পারছি। আমি তারপর 4 নম্বরটা বলছি কস্ট। কমিউনিকেশন সিস্টেমের কস্ট যত কম হবে ততই আমার ভালো হবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি বা ডেটা সিকিউরিটি। এখন আমরা 21st সেঞ্চুরিতে আমরা হাতে অপটিক্যাল ফাইবার পেয়ে গেছি। অপটিক্যাল ফাইবার দিয়ে আমাদের সারা বিশ্ব জুড়ে কমিউনিকেশন হচ্ছে। আমি যদি এখন গ্লোবাল টোটাল সারা পৃথিবীর কমিউনিকেশনটাকে, যত কমিউনিকেশন আছে, টেলিভিশন, রেডিও, টেলিফোন, স্যাটেলাইট, যত কমিউনিকেশন আছে, সব কমিউনিকেশনটাকে আমি যদি বলি 100, তার মধ্যে দেখা যাবে যে 80%-এর বেশি নিচ্ছে অপটিক্যাল ফাইবার বেসড কমিউনিকেশন। ঠিক আছে, এখন সেখানে অপটিক্যাল ফাইবারে বলতে হবে না, স্পিড অত্যন্ত হাই, যেহেতু লাইট যাচ্ছে। ক্যাপাসিটি অফ ক্যারিং ডেটা, অপটিক্যাল ফাইবার একসঙ্গে কতটা ডেটা নিয়ে যেতে পারে তার তো, কারণ কি আমি যদি বলি যে ভারতবর্ষ থেকে অস্ট্রেলিয়া, বাংলাদেশ থেকে আমেরিকা, এই যে মানে সমুদ্রের তলা দিয়ে যে অপটিক্যাল ফাইবার লিঙ্কিংটা আছে, সেখানে মাত্র কয়েকটা ফাইবার, পুরো একটা দেশের, একটা কন্টিনেন্টের ডেটা মাত্র কয়েকটা ফাইবারের মধ্য দিয়ে একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছে। তার মানে ট্রিমেন্ডাস ক্যাপাসিটি। আমি যদি এখন বলি যে যে আহ, একদিকে পৃথিবীর মানচিত্রে, একদিকে যদি আমি বলি ঢাকা বা কলকাতা, পৃথিবীর অন্য দিকে আছে ইউএসএ, নিউ ইয়র্ক। এখন এই যে এখান থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমি 1 সেকেন্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের টোটাল কন্ট্রিবিউশন আমি পাঠিয়ে দিতে পারবো অপটিক্যাল ফাইবারে। উইলিয়াম শেক্সপিয়ারের টোটাল কন্ট্রিবিউশন 1 সেকেন্ডে পাঠিয়ে দিতে পারবো। কারণ কি, অপটিক্যাল ফাইবারের স্পিড, আমি ক্যারি কমিউনিকেশন অফ ডেটা ক্যারিং ক্যাপাসিটি, এটা হচ্ছে জিবির তে আমি নিয়ে চলে যেতে পারি, জিবিপিএস, গিগাবিটস পার সেকেন্ড, এটা আমরা নিয়ে চলে যেতে পারি। অপটিক্যাল ফাইবারে সেটা কিন্তু, তার কিন্তু সেটা ক্যারি করতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে আমাদের ইলেকট্রনিক সিস্টেম পারে না বলে আমাদের অসুবিধা। এখন সেখানে আমরা ক্যাপাসিটি অফ ক্যারিং ডেটা, একটা পুরো দেশের, একটা সাবকন্টিনেন্টের ডেটা সে সমুদ্রের তলা দিয়ে নিয়ে যাচ্ছে একটা দেশ থেকে আরেকটা দেশে। তারপরে ট্রিমেন্ডাস ক্যাপাসিটি অফ ক্যারিং ডেটা। তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবারের কস্ট, 4 নম্বর, সেটা কিন্তু খুব কম, খুব কম, কারণ অপটিক্যাল ফাইবার তৈরি হয় কাঁচ থেকে। কাঁচ আসে কোথা থেকে? সিলিকন ডাইঅক্সাইড, SiO2, সেটা আসে বালি থেকে। সব পৃথিবীতে বালির অভাব নেই, অতএব মেটেরিয়াল কস্ট প্র্যাকটিক্যালি খুব কম। কিন্তু অর্থাৎ অপটিক্যাল ফাইবার আসার পরে স্পিড, ক্যাপাসিটি অফ ডেটা ক্যারিং ডেটা আর কস্ট, এই 3টে জায়গা নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন নেই। কিন্তু যে জায়গাটা নিয়ে আমাদের কমিউনিকেশনের প্রশ্ন অপটিক্যাল ফাইবার আসার পরেও, সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি বা ডেটা সিকিউরিটি। আমি আমার তথ্যটা আমি একটা নির্দিষ্ট জায়গায় পাঠাতে চাই, সেম ব্রডকাস্টিং, সেম চ্যানেল ইউজ করে পাঠাতে চাই।
আমার তথ্যটা যদি অন্য কেউ জেনে যায়, হ্যাক করে নেয়, সিকিউরিটি যদি না থাকে, তখন এটা মারাত্মক প্রবলেম হয়ে যায়। যেমন ফিনান্সিয়াল সেক্টরে ক্রিপ্টোগ্রাফি একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের ডিফেন্স সেক্টরে ক্রিপ্টোগ্রাফি খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। সেগুলোতে ডেটা সিকিউরিটি গুলো খুব দরকার হয়। এখন এই সমস্ত জায়গায় আমাদের এখন পর্যন্ত আমরা ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি ইউজ করি। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ক্রিপ্টোগ্রাফির ব্যবহার শুরু হয়েছে। আমরা সেখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কোড ইউজ করে তথ্য পাঠানো হচ্ছে। আমি মানে বিভিন্ন রকমের কোডের টেকনোলজি আছে, এবং যত আমাদের দিন এগিয়েছে, এই যে কোডিং টেকনোলজির অ্যাডভান্সমেন্ট বা ক্রিপ্টোগ্রাফির অ্যাডভান্সমেন্ট, ডেটা সিকিউরিটির অ্যাডভান্সমেন্ট তত বেড়েছে, তত ভালো হয়েছে। এখনো আমরা খুব খুব অ্যাডভান্স টেকনোলজি ইউজ করি ক্রিপ্টোগ্রাফির জন্য। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই যে ডাটা হ্যাকিংটা কিন্তু রেগুলার ফিচার। এত ব্যবস্থা সত্ত্বেও আমরা কিন্তু ডেটাকে হ্যাক করা থেকে রক্ষা করতে পারছি না। ডাটা হ্যাকিং হয়ে যাচ্ছে। এমন অনেক জায়গা আছে যে একটা কয়েক সেকেন্ডের জন্য একটা কোড ইউজ করা হয়, তারপরেই সেটাকে নষ্ট করে দিয়ে অন্য কোড ইউজ করা হয়। এই যে এটা হচ্ছে মেইনলি ক্রিপ্টোগ্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু এই জায়গাটায় আমরা এখনো পর্যন্ত কিন্তু স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। হ্যাকিং কিন্তু এখনো একটা রেগুলার ইস্যু। ইন্টারনেট তো আমরা দেখছি। এখন সেই জায়গাটায় আমাদের অপটিক্স লাইট পিকচারে আসার পরে, অপটিক্যাল ফাইবার আসার পরে স্পিড বেড়েছে, ক্যাপাসিটি অফ ক্যারিং ডেটা বেড়েছে, কস্ট কমেছে, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু লাইটকে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্রিপ্টোগ্রাফির প্রবলেমটাও সলিউশন করতে পারবো। এবারে লাইটের ব্যাপারে আসছি, যে আমরা এখানে বলেছি, যে পোলারাইজেশন এনকোডিং, ওয়েভলেন্থ এনকোডিং, ইন্টেন্সিটি এনকোডিং, বিভিন্ন ভাবে ইলেকট্রনিক্সে আমরা কি করি। ইলেকট্রনিক্সে আছে, হয় ইলেকট্রনিক সিগন্যাল আছে না হলে নেই, হয় ভোল্টেজ আছে না হলে নেই। কিন্তু এখানে আমরা পোলারাইজেশন এনকোডিং করতে পারি, ওয়েভলেন্থ এনকোডিং করতে পারি, ইন্টেন্সিটি এনকোডিং করতে পারি, এবং তার ফলে আমরা বাইনারি অপারেশন, ট্রাই স্টেট অপারেশন, কোয়াটারনারি স্টেট অপারেশন, মাল্টি ভ্যালুড লজিক অপারেশন, এগুলো সব করতে পারি। প্রসেসিং অফ ডেটা অ্যাট মোর দ্যান টেরাবিটস পার সেকেন্ড, মানে টিবিপিএস, 10^12 বিটস পার সেকেন্ড, এটা করতে পারি, এবং আরো আরো অনেক। এখানে আমি দেখিয়েছি যে বাইনারি লজিক, সেখানে বিটস 0 আর 1, সেটা ইজিলি ইমপ্লিমেন্টেবল ফর ইলেকট্রনিক্স, বাট ইজ অফ ইমপ্লিমেন্টেশন অপটিক্স অলসো। ট্রাই স্টেট 0, 1, 1 বার ইলেকট্রনিক্স দিয়ে শক্ত, অপটিক্স দিয়ে করা সোজা। আমি পোলারাইজেশন লাইট দিলাম, একটা ভার্টিক্যাল পোলারাইজড 1, হরাইজন্টাল পোলারাইজড 1 বার, নো লাইট 0। ডেসিমাল লজিক, আমি বিভিন্ন ফ্রিকোয়েন্সি ইউজ করে আমি বিভিন্ন রকম বিট গুলো তৈরি করতে পারি। নিউ 1, নিউ 2, নিউ 3, নিউ 4, আমি ডেসিমাল লজিক করতে পারি, ডেসিমাল বিটস। অপটিক্স দিয়ে তৈরি করা সহজ, ইলেকট্রনিক্স দিয়ে পারবো না। মাল্টি ভ্যালুড লজিক, আমরা সেটাও তাই করতে পারি, এখানে অপটিক্স দিয়ে তৈরি করতে পারি, লাইট দিয়ে পারবো না। অপটিক্স দিয়ে বিট যখন বাইনারি লজিক কিভাবে করব, 0 মানে লাইট নেই, 1 মানে লাইট আছে। ট্রাই স্টেট, 0 মানে নো লাইট, 1 ভার্টিক্যাল পোলারাইজ লাইট, 1 বার হরাইজন্টাল পোলারাইজ লাইট। কোয়াটারনারি লজিক, ওয়েভলেন্থ এনকোডিং করে, বিভিন্ন ওয়েভলেন্থ ইউজ করে বিভিন্ন রকম ডিজিটস বা বিটস তৈরি করা হচ্ছে। এই যে আমি একটা দেখিয়েছি এখানে, যে একটা পুরো কোনো ইলেকট্রনিক্স নেই, পুরোপুরি লাইট ইউজ করে একটা ডেসিমাল টু বাইনারি কনভার্টার। এটা আমরা এটা পাবলিশ করেছিলাম আজ থেকে অনেক অনেক দিন আগে। এখানে কোনো ইলেকট্রনিক্স ছাড়া আমরা একটা ডেসিমাল টু ইলেকট্রনিক বাইনারি কনভার্টার, যেটা প্রসেসিং এর জন্য খুব দরকার, সেটা আমরা তৈরি করতে পারি। আমি ফর এক্সাম্পল, আমি যদি লাইটটা ডেসিমাল চ্যানেল 0-তে দিই, তাহলে দেখা যাচ্ছে আমার লাইটটা এমন ভাবে বেরোচ্ছে, এ চ্যানেল এবং বি চ্যানেলে কোনো লাইট আসছে না, অর্থাৎ 0, 0। লাইটটা যদি আমি 1 চ্যানেলে দিই, তাহলে এ চ্যানেলে লাইট আসবে ওই বিম স্প্লিটার থেকে, বি চ্যানেলে আসবে না, অর্থাৎ 0, 1।
এইভাবে আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে দেখালাম যে উইদাউট ইলেকট্রনিক্স ছাড়া কিভাবে একটা হাই স্পিড বাইনারি টু ডেসিমাল টু বাইনারি কনভার্টার করা যায়। আচ্ছা, এবারে তাহলে এখন এতক্ষণ পর্যন্ত বোঝা গেল, যদি আমি অপটিক্সে যাই, লাইট নিয়ে কাজ করি, আমি হাই স্পিড সিস্টেম তৈরি করতে পারবো, হাই ক্যাপাসিটি বেস সিস্টেম তৈরি করতে পারবো, এবং আমি অনেক নতুন নতুন অপারেশন করতে পারবো, যেগুলো আমরা লাইট ইলেকট্রনিক্স ইউজ করে করতে পারছি না। কিন্তু যাই করি না কেন, কম্পিউটার তৈরি করতে গেলে কিছু সুইচ দরকার, বেসিক্যালি সুইচ। এখন সেই জন্য অপটিক্যাল সিস্টেম বেসড তৈরি করতে গেলে আমার সেখানেও অপটিক্যাল সুইচ দরকার। ট্রানজিস্টারের ইলেকট্রনিক্স এর পেছনে আছে যেমন ট্রানজিস্টার্স, বাইপোলার ট্রানজিস্টার্স, ফেটস, এগুলো আছে। তারা আমার লজিক গেট তৈরি করে, অর্থাৎ সুইচ এগুলো আছে। এখন লাইট বেস সিস্টেম তৈরি করতে গেলে সেখানেও কিছু অপটিক্যাল সুইচ দরকার। এই অপটিক্যাল সুইচ যেটা দরকার, সেটা আমাদের এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আমরা সলিড স্টেট ফিজিক্সে আমরা জানি পোলারাইজেশন ইজ ইকুয়াল টু এপসাইলন জিরো ফ্রি স্পেস পারমিটিভিটি ইন্টু কাই সাসেপ্টিবিলিটি ইন্টু ই ইলেকট্রিক ফিল্ড। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা সলিড স্টেট ফিজিক্সের বেসিক ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমরা যদি দেখি, তাহলে দেখবো যে কাই সাসেপ্টিবিলিটি এটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট নয়। অনেক অনেক মেটেরিয়াল আছে যাদের ক্ষেত্রে কাইটা সাসেপ্টিবিলিটিটা সেটা হচ্ছে এইরকম, কাই ইজ ইকুয়াল টু কাই জিরো কাই ওয়ান, একটা সিরিজ, যেখানে কাই জিরোটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কাই ওয়ান একটা কনস্ট্যান্ট, কাই টু একটা কনস্ট্যান্ট, বেসিক্যালি এটা সব টেন্সর। তাহলে আমাদের যেখানে কাই জিরোর ভ্যালু কাই ওয়ানের চেয়ে অনেক বেশি, কাই ওয়ানের চেয়ে, এইগুলো যদি হয়, তাহলে আমাদের সলিড স্টেটের যে ফিজিক্সের যে ইকুয়েশনটা, সেটা আপনার হয়ে যাচ্ছে এইরকম। এবং আমার হচ্ছে যে পোলারাইজেশনের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে তখন নন লিনিয়ার। ওইরকম লিনিয়ার ইকুয়েশন পি ইজ ইকুয়াল টু এপসাইলন জিরো ইন্টু কাই ইন্টু ই, এরকম লিনিয়ার ইকুয়েশন থাকছে না, এটা হয়ে যাচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন। এবং আমি যদি সেই নন লিনিয়ার ইকুয়েশনের, আমি যদি ট্যাক্টফুলি ফার্স্ট টার্মটা এবং বাকি সেকেন্ড টার্মটাকে রেখে বাকি টার্মগুলোকে বাদ দিই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এরকম সেকেন্ড টার্মটা দাঁড়াচ্ছে এপসাইলন জিরো ইন্টু কাই ওয়ান ইন্টু ই স্কোয়ার, থার্ড টার্মটা হবে এপসাইলন জিরো ইন্টু কাই টু ইন্টু ই কিউব। এইরকম ভাবে এগুলো হবে। এবং এই যে এখানে সলিড স্টেট ফিজিক্সের যে বেসিক ইকুয়েশন, সেটা তখন হয়ে যাবে এইরকম ইকুয়েশন। এই যে পি ইজ ইকুয়াল টু এপসাইলন জিরো কাই জিরো ইন্টু ই, কাই এর এক্সপ্রেশনটা বসিয়ে দিলাম, সাসেপ্টিবিলিটির এক্সপ্রেশনটা এপসাইলন জিরো ইন্টু কাই ওয়ান ইন্টু ই স্কোয়ার। এবং এইখানে যদি বাকি টার্ম গুলোকে আমরা বাদ দিয়ে দিই, যদি বাকি টার্ম গুলোকে বাদ দিয়ে দিই, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন আমরা জানি এন ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস কাই। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, আমি যদি আমি নন লিনিয়ার হয় এবং সেকেন্ড টার্মটা যদি থাকে, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে আমাদের এন ইজ ইকুয়াল টু এন জিরো প্লাস এন ওয়ান ইন্টু ই। এর পেছনে একটা ম্যাথামেটিক্স আছে, এমন কিছু শক্ত কিছু ম্যাথামেটিক্স নয়, আমার এখানে সময়ের অভাব বলে আমি এটা দেখালাম না। অর্থাৎ যে সব মেটেরিয়াল যাদের সেকেন্ড অর্ডার অফ নন লিনিয়ারিটি আছে, মানে যাদের ক্ষেত্রে কাই ওয়ানটা আছে, তাদের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এক্সপ্রেশনটা হয়ে দাঁড়াচ্ছে এন ইজ ইকুয়াল টু এন জিরো একটা কনস্ট্যান্ট টার্ম প্লাস এন ওয়ান আর একটা কনস্ট্যান্ট টার্ম ইন্টু ই। অর্থাৎ আমি ইলেকট্রিক ফিল্ড যেমন দেব বাইরে থেকে মেটেরিয়ালটাকে, সেই অনুযায়ী তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হবে। অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ করা মানে কি, লাইটের ভেলোসিটি চেঞ্জ হওয়া। ভেলোসিটি মানে কি আমরা জানি সি বাই এন হচ্ছে তার ভেলোসিটি অফ দি লাইট ইন এ মেটেরিয়াল। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে যদি আমি ইলেকট্রিক ফিল্ড দিয়ে চেঞ্জ করি, তাহলে তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে তার ফেজ চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকম কাণ্ড কারখানা হচ্ছে। এইটা একটা অপটিক্যাল সুইচ। যে অপটিক্যাল সুইচটাকে আমরা বলবো যে পকল সুইচ। এই যে আমি বাইরে থেকে ইলেকট্রিক্যাল ফিল্ড দিচ্ছি, ভোল্টেজ দিচ্ছি, ইলেকট্রিক্যাল ফিল্ড হচ্ছে কত, ভি বাই ডি, লাইট পাঠাচ্ছি, ভি যেমন চেঞ্জ করব সেরকম লাইটের ভেলোসিটি সেরকম ভাবে চেঞ্জ হবে। ওকে, দিস ইজ ওয়ান টাইপ অফ ইলেকট্রিক্যাল সুইচ, দিস ইজ কল্ড দি পকল সুইচ। পকলস এর নাম অনুযায়ী এটা হচ্ছে এবং এই ধরনের মেটেরিয়াল যাদের পকলস অ্যাক্টিভিটি আছে, তারা হচ্ছে পকলস টাইপ অফ ইলেকট্রো অপটিক মেটেরিয়াল। এটা এক ধরনের সুইচ। আচ্ছা, এবারে কিছু কিছু মেটেরিয়াল আছে যাদের ক্ষেত্রে কাই টুটা প্রমিনেন্ট।
আবার এমন মেটেরিয়াল আছে, সেন্ট্রোসিমেট্রিক মেটেরিয়াল বলা হয় তাদের, যাদের ক্ষেত্রে কাই ওয়ানটা নেই, কাই জিরো আছে, কাই টু আছে, বাকিগুলো নেই। এবং তাদের ক্ষেত্রে, এই যে সেন্ট্রোসিমেট্রিক মেটেরিয়াল, তাদের ক্ষেত্রে পোলারাইজেশনের এক্সপ্রেশনটা হয়ে দাঁড়ালো পি ইজ ইকুয়াল টু এপসাইলন জিরো ইন্টু কাই ইন্টু ই প্লাস এপসাইলন জিরো ইন্টু কাই টু ইন্টু ই কিউ, এটা হয়ে দাঁড়ালো। এবং সেই ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এক্সপ্রেশনটা আমাদের হয়ে দাঁড়াবে এন ইজ ইকুয়াল টু এন জিরো একটা কনস্ট্যান্ট প্লাস এন টু ইন্টু আই, আই এন টু আরেকটা কনস্ট্যান্ট, আই হচ্ছে ইন্টেন্সিটি অফ দি লাইট, লাইটের ইন্টেন্সিটি। অর্থাৎ আমি একটা লাইটের ইন্টেন্সিটি যেমন চেঞ্জ করব, সেই অনুযায়ী তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হবে। ইন্টেন্সিটি বাড়ালে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়বে, তার মানে ভেলোসিটি কমবে। আবার ইন্টেন্সিটি কমালে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমবে, ভেলোসিটি বাড়বে, যদি এন টুটা পজিটিভ হয়। এই যে আমি এখানে দেখাচ্ছি, নর্মালি কিন্তু এটা করার কথা নয়। এই যে মেটেরিয়াল আছে, এন ইজ ইকুয়াল টু এন জিরো প্লাস এন টু ইন্টু আই, আমি লাইট পাঠাচ্ছি। প্রথমে লাইটের ইন্টেন্সিটি ছিল আই, লাইটটা প্রথম চ্যানেল দিয়ে বেরিয়ে গেল। এবার আমি ইন্টেন্সিটিটা আই থেকে টু আই করে দিলাম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেড়ে গেল। তখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে গেল মানে স্নেলস ল অনুযায়ী তখন সে অন্যদিকে বেরোবে, ওই টু আই চ্যানেল দিয়ে বেরিয়ে যাবে সে তখন। অর্থাৎ সে আই প্রথম চ্যানেল দিয়ে বেরোবে না দ্বিতীয় চ্যানেল দিয়ে বেরোবে, সেটা আমি ঠিক করছি আমি কত ইন্টেন্সিটি দিচ্ছি, আই না টু আই। দিস ইজ কার এফেক্ট। কার এফেক্ট, কার এফেক্ট হচ্ছে যাদের সেকেন্ড অর্ডার নন লিনিয়ারিটিটা আছে, মানে যাদের কাই টুটা আছে। যাদের কাই ওয়ান ছিল তাদের হচ্ছে ফার্স্ট অর্ডার নন লিনিয়ারিটি, কাই টুটা যাদের আছে তাদের সেকেন্ড অর্ডার নন লিনিয়ারিটি। দিস ইজ কার এফেক্ট। এবারে আমি একটা এরকম ভাবে একটা লজিক গেট তৈরি দেখাচ্ছি, যে লজিক গেট লাইট দিয়ে তৈরি, কোনো ইলেকট্রনিক্স নেই, সেই জন্য প্রচুর হাই স্পিড, ভেরি ভেরি হাই স্পিড। আমার দুটো চ্যানেল আছে, ইনপুট চ্যানেল এ আর বি, আর একটা আই চ্যানেল হচ্ছে যেটা হচ্ছে কনস্ট্যান্ট, আমি আই ইন্টেন্সিটির লাইট দিয়ে রেখেছি, আমি একটা কনস্ট্যান্ট আই ইন্টেন্সিটির লাইট দিয়ে রেখেছি। আর এ আর বি তে আমি, আমার নিয়ম হচ্ছে কি, আমি হয় আমি সেখানে আই ইন্টেন্সিটির লাইট দেব, আই ইন্টেন্সিটির লাইট দিলে ওয়ান, আর না দিলে জিরো। আচ্ছা, তাহলে আমি পাশে এখানে একটা ট্রুথ টেবিল দেখাচ্ছি, এখানে এ আর বি, প্রথমে আমি এ তেও লাইট দিয়ে নিই, বি তেও লাইট দিয়ে নিই, তাহলে কি হলো, কেবলমাত্র আই ইন্টেন্সিটির লাইটটা আছে কনস্ট্যান্ট সোর্স থেকে, তাহলে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে এন ইজ ইকুয়াল টু এন জিরো প্লাস এন টু ইন্টু আই। তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স খুব কম, সে প্রথম চ্যানেলটা দিয়ে বেরোলো। তারপরে আমি করলাম কি, এ তে আই ইন্টেন্সিটি দিলাম, বি তে জিরো, তাহলে কি দাঁড়ালো, টোটাল টু আই ইন্টেন্সিটি। টু আই ইন্টেন্সিটি মানে সে কোথায় বেরোবে, তখন তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেড়ে গেল, স্নেলস ল অনুযায়ী সে সেকেন্ড চ্যানেলটা দিয়ে বেরোলো। ঠিক আছে, তারপরে আমি এতেও আই ইন্টেন্সিটি দিলাম, বিতেও আই ইন্টেন্সিটি দিলাম, তখন থ্রি আই ইন্টেন্সিটি হলো। থ্রি আই ইন্টেন্সিটি, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অনেক বেড়ে গেল, সে তখন তিন নম্বর চ্যানেলটা দিয়ে বেরোচ্ছে। এবারে আমি একটা চেয়ার নিয়ে বসে আছি, আই ইন্টেন্সিটি যেটা দিয়ে বেরোয়, অর্থাৎ প্রথমটার দিকে, প্রথম চ্যানেলটায় বসে আছি। আমি কি দেখবো, যখন আমি এ তে জিরো দিয়েছি, বি তে জিরো দিয়েছি, তখন আমি লাইট পাচ্ছি। যখন আমি এ তে ওয়ান, বি তে জিরো, কোনো লাইট নেই, কারণ লাইট তো টু আই দিয়ে চলে গেছে। যখন আমার এ তে জিরো, বি তে ওয়ান, তখন লাইট চলে গেছে টু আই দিয়ে, আমি পাবো না। আবার যখন এ তে ওয়ান, বি তে ওয়ান, তখন লাইট ইন্টেন্সিটি থ্রি আই, লাইট চলে গেছে থ্রি আই চ্যানেল দিয়ে। অর্থাৎ আমি প্রথম চ্যানেলটায় বসে আছি, সেখানে আমি দেখবো কি, যখন এ ইজ ইকুয়াল টু জিরো, বি ইজ ইকুয়াল টু জিরো, তখনই আমি আই ইন্টেন্সিটি লাইট পাচ্ছি, অন্য ক্ষেত্রে জিরো। তাহলে এটা হচ্ছে কি, নর অপারেশন, একটা নর লজিক গেট। দিস ইজ এ নর লজিক গেট। আর আমরা ইলেকট্রনিক্স এর লোকজন জানি যে নর হচ্ছে যে ইউনিভার্সাল লজিক গেট। যদি নর তৈরি করা যায়, পৃথিবীর যে কোনো বাইনারি লজিক, বুলিয়ান লজিক তৈরি করা যাবে। অর্থাৎ পুরো লাইটের হেল্প নিয়ে আমরা একটা লজিক গেট তৈরি করলাম, ভেরি হাই স্পিড। আচ্ছা, দ্বিতীয় আরেকটা সুবিধা আমি বলছি, যে আমার চেয়ারটাকে নিয়ে আমি আই চ্যানেল থেকে সরে গিয়ে আমি টু আই চ্যানেলে চলে গেলাম, টু আই তে, তখন আমি কি দেখবো, আমি দেখবো এ ইন্টে এ তে যখন ওয়ান,
বি তে যখন 0 তখন লাইট পাচ্ছি, আবার বি তে যখন 1, এ তে 0 তখন লাইট পাচ্ছি, অন্য সময় লাইট পাচ্ছি না, কারণ তখনই কেবল 2i ইন্টেন্সিটির লাইট আছে। তাহলে আমার কি অপারেশন? এক্সঅর অপারেশন। এক্সঅর। আমি এবার চেয়ারটাকে নিয়ে চলে গেলাম 3i চ্যানেলে। 3i চ্যানেলে যখন আমি গিয়ে বসে আছি, তখন আমি কি দেখছি? তখন আমি দেখব যখন এ তে 1, বি তে 1, অর্থাৎ এ তে আই, বি তে আই, তখন মোট ইন্টেন্সিটি কত? 3i। আমি তখন ওখানে লাইট পাবো, অন্য সময় পাবো না। অর্থাৎ তখন হচ্ছে আমার কি? ন্যান্ড অ্যান্ড অপারেশন। অর্থাৎ যখন আমি প্রথম চ্যানেলে বসে আছি আমি পাচ্ছি নর, দ্বিতীয় চ্যানেলে বসে আছি তখন পাচ্ছি এক্সর, তৃতীয় চ্যানেলে বসে আছি আমি তখন পাচ্ছি অ্যান্ড অপারেশন। আমি ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখালাম। তাহলে কি? দিস ইজ প্যারালালিজম। একই সঙ্গে অনেক কাজ করতে পারছি, একই সঙ্গে অনেকগুলো অপারেশন করতে পারছি। এটা ইলেকট্রনিক্স দিয়ে সম্ভব হতো না। আর এর জন্য আমি তো একটা ব্লক দিয়ে দেখিয়েছি, এই যে টোটাল অপারেশনটা করতে একটা যদি নন লিনিয়ার মেটেরিয়ালটার যদি সাইজ একটা পয়েন্ট হয়, সেখানেই আমি করে ফেলতে পারবো, বাকি জায়গা তো ইউজলেস। আমার যে দুটো পয়েন্টে লাইট ঢুকছে এবং বেরোচ্ছে, সেই দুটো পয়েন্টই ইম্পর্টেন্ট। এটাকে যদি আমি কুইজ করে কমিয়ে দিই, বাকি জায়গাতে কোনো কাজে লাগছে না। বা ওই চিপটায় আমি একই সঙ্গে আরো আরো অনেক অপারেশন তৈরি করতে পারবো। দিস ইজ কল্ড দি প্যারালালিজম। আচ্ছা, কার এফেক্ট ইউজ করে আমরা কি কি করতে পারি? সুইচিং, ভেরি হাই স্পিড ফোটনিক সুইচিং, সেলফ ফোকাসিং, মানে লেন্সলেস ফোকাসিং, নিজের লাইটটা নিজে নিজেই ফোকাসড হয়ে যাবে, ডিফোকাসিং, সেলফ ডিফোকাসিং, সেলফ ফেজ মডুলেশন, ক্রস ফেজ মডুলেশন, ওয়েভলেন্থ কনভার্সন, অপটিক্যাল সলিটন গাইডিং। এই যে এটা হচ্ছে একটা নন লিনিয়ার মেটেরিয়াল বেস করে আর একটা অপটিক্যাল সুইচ। আমি এটা ডিটেইল বলছি না, সময় কম। ঠিক আছে। এটা হচ্ছে ন্যান্ড লজিক গেট, অপটিক্যাল নন লিনিয়ার মেটেরিয়াল ইউজ করে একটা ন্যান্ড লজিক গেট। আচ্ছা, এবার পোকল এফেক্ট ইউজ করে আমরা কি করতে পারি? লাইটকে মডুলেশন করতে পারি। অর্থাৎ আমরা বিএসসি স্টুডেন্ট আমরা পড়েছি অ্যামপ্লিটিউড মডুলেশন, ফেজ মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন। এখানে আমরা লাইটকে কেরিয়ার হিসেবে ইউজ করে আমাদের যে ইলেকট্রনিক সিগন্যালটাকে ইউজ করে আমরা মডুলেট করতে পারি, লাইট মডুলেশন। ওকে। তারপরে সেকেন্ড হারমোনিক জেনারেশন করতে পারি। সেকেন্ড হারমোনিক জেনারেশন মানে আমি একটা ফ্রিকোয়েন্সি দিচ্ছি নিউ, সেখান থেকে টু নিউ ফ্রিকোয়েন্সি লাইট তৈরি করা। প্যারামেট্রিক জেনারেশন অফ লাইট, অর্থাৎ ফ্রিকোয়েন্সি নিয়ে বিভিন্ন রকম কাটাছাটা করা। আমি নিউ ওয়ান প্লাস নিউ টু, নিউ ওয়ান মাইনাস নিউ টু, এরকম ভাবে বিভিন্ন রকম অপারেশন করা, এগুলো করতে পারি পোকলস এফেক্ট ইউজ করে। আচ্ছা, যে কোনো কম্পিউটার তৈরি করতে গেলে তো আমার যেমন শুধু লজিক গেট তৈরি করলেই তো হবে না। আমি লাইট দিয়ে লজিক গেট করছি, ঠিক কথাই, কিন্তু আমার তো মেমোরি অপারেশনটা একটা এসেন্সিয়াল টাস্ক। এই যে একটা পুরো ইলেকট্রনিক্স এর সাহায্য ছাড়া একটা জেকে ফ্লিপ ফ্লপ, একটা অপটিক্যাল মেমোরি কিভাবে তৈরি করতে পারি আমরা, সেটা আমি এখানে দেখিয়েছি। জেকে ফ্লিপ ফ্লপ উইদাউট দি হেল্প অফ ইলেকট্রনিক্স, হাউ ইট ক্যান বি ডেভেলপ উইথ দি ইউজ অফ কার টাইপ অফ নন লিনিয়ার মেটেরিয়াল। আচ্ছা, মডুলেশন ডান বাই ফোটনিক সুইচেস, ক্রস গেট। এই যে বেসিক মডুলেশন গুলো হচ্ছে, সুইচিং গুলো হচ্ছে, সেগুলোকে আমি চারটে ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ক্রস গেইন মডুলেশন, সেলফ ফেজ মডুলেশন, ক্রস ফেজ মডুলেশন, ওয়েভ ওয়েভ ওয়েভলেন্থ মডুলেশন। এইটা আমার এখন কিন্তু ফোটনিক অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে আরেকটা ব্যাপার। যে কোনো কম্পিউটার ডাটা প্রসেসর তৈরি করতে গেলে ইলেকট্রনিক্স আমি দেখেছি, ইলেকট্রনিক সুইচ আছে, ইলেকট্রনিক মেমোরি আছে, আবার ইলেকট্রনিক অ্যাম্প্লিফায়ারটাও তো দরকার। অ্যাম্প্লিফায়ার না হলে তো প্রসেসর হবে না। লাইটের ক্ষেত্রে অলরেডি অ্যাম্প্লিফায়ার এখন বাজারে চলে এসেছে, সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার। কিরকম কাজ করছে? আমি দুটো বিম দিচ্ছি, একটা নাম পাম্প বিম আর একটা নাম প্রোব বিম। প্রোব বিমের লাইটের ইন্টেন্সিটি খুব কম, ধরা যাক প্রোব বিমের লাইটের ওয়েভলেন্থ হচ্ছে λ2, ইন্টেন্সিটি ইজ ভেরি ভেরি স্মল। পাম্প বিমের ইন্টেন্সিটি অনেক বেশি। এবারে আমি সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার ইউজ করে আমি ওই যে λ2 লাইটটার ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দেবো, পাম্প বিমের পাওয়ারটাকে সে ইউজ করে সেটা লাইটটা অ্যাম্প্লিফায়ার হবে। দিস ইজ দি সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার। এছাড়াও আরো অ্যাম্প্লিফায়ার আছে, যেমন আরবিএম ডোপড অপটিক্যাল ফাইবার অ্যাম্প্লিফায়ার। এই সমস্ত অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার তারা আসছে, বাজারে চলে এসেছে কিছু কিছু, এগুলো কাজ হচ্ছে। আচ্ছা, আরেকটা লাইটের ব্যাপার আমি বলি।
এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার লাইটের ক্ষেত্রে, যে প্যারালালিজমটা লাইটের ক্ষেত্রে কিভাবে বাড়ছে সেটা আমি বলি। আমি একটা যোগ করছি, অ্যাডিশন, 7, 0, 1, 1, 1, 5, 0, 1, 0, 1, আমি কম্পিউটারকে দিলাম। কম্পিউটার করলো কি, আমাকে যোগ করে 12 দিল, 12 মানে 1100। আচ্ছা, কম্পিউটার যখন কাজটা করবে, প্রথমে 1 আর 1 এলএসবি, সেই দুটোকে যোগ করলো, 1+1 মানে 0, ক্যারি এলো 1, সেই ক্যারি দ্বিতীয়টায় গেল, 1+1 0, আবার ক্যারি 1 এলো, তারপরে তৃতীয়টা এলো 1+1+1, আবার ক্যারি এলো, ক্যারি, অর্থাৎ এই যে ক্যারিটা লাস্ট পর্যন্ত তাকে আসতে হচ্ছে, এসে আমি ফাইনাল রেজাল্টটা পাচ্ছি। যতক্ষণ না ক্যারিটা একবারে এমএসপি তে আসছে, তখনও পর্যন্ত আমি কিন্তু অ্যাডিশনাল রেজাল্টটা পাচ্ছি। একটা কম্পিউটারের অপারেশন কি, সেটা বেসিক্যালি যোগ আর বিয়োগ। এখন একটা প্রোগ্রাম করছি মানে হাজার হাজার যোগ বিয়োগ করছি। এই যে যোগ বিয়োগ গুলো করছি, সেই যোগগুলো যদি ক্যারি বেসড হয়, বড় বেসড হয়, সাবট্রাকশনের ক্ষেত্রে বড়, তাহলে হচ্ছে কি, সে অনেক সময় নিয়ে নিচ্ছে, একটা অপারেশন করতে অনেক সময় নিচ্ছে। যদিও সেই সময়টা আমাদের বিচারে খুব কম, ন্যানো সেকেন্ড অর্ডারে, কিন্তু তো সেটা তো সময়। কিন্তু আমি যদি লাইট ইউজ করি, লাইটের ক্ষেত্রে একটু আগে আমি বললাম ট্রাই স্টেট ব্যবহার করতে পারি। আমি 7টাকে কনভার্ট করে আমি লিখলাম 1001 বার, কারণ 1 বার তৈরি করা সুবিধা। 8 - 1 7, 5টা হচ্ছে 1010 বাইনারি। আমি যখন এখানে যোগ করছি, 1 বার আর 1, কোনো ক্যারি এলো না, 0, 0 0 ক্যারি নেই, 1 0 ক্যারি নেই, 0 1 ক্যারি নেই। অর্থাৎ আমি এই যে ট্রাই স্টেটে চলে গেলে আমি যেটা করতে পারছি, যে ক্যারির কোশ্চেনটাকে আমি সরিয়ে দিচ্ছি। ক্যারি কখন আসে বা বড় কখন আসে? ক্যারি আসে যখন দুটো উপর নিচ 1 1 থাকে। এই যে ওপরের নিচ 1 1 এর প্রবলেমটাকে যদি আমি সরিয়ে দিই, লাইট পারে সরিয়ে দিতে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ক্যারি লেস অ্যাডিশন করতে পারি। আর ক্যারি যদি না থাকে, তাহলে তো প্রচন্ড হাই স্পিড অপারেশন। আমি যদি একটা পাত্রে আমি এগ বা ডিম আমি বয়েল করছি, আমি একটা ডিম বয়েল করতেও যা সময় লাগবে, 5টা ডিম বয়েল করতেও তাই সময় লাগবে। ঠিক সেরকম এখানে 7+5 যখন আমি যোগ করছি, প্রথম বিট দুটো যখন যোগ হচ্ছে, সেটা যখন হচ্ছে, দ্বিতীয়টাও তখন হচ্ছে, তৃতীয়টাও তখন হচ্ছে, চতুর্থটাও হচ্ছে। অর্থাৎ আমার অপারেশনটা প্যারালাল অপারেশন হচ্ছে, সাবট্রাকশনটা প্যারালাল অপারেশন হবে, এবং তার ফলে স্পিড অফ অপারেশন কম্পিউটারের ক্ষেত্রে অনেক বেড়ে যাবে। আচ্ছা, আমার নেক্সট ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সলিটন অপটিক্স। আচ্ছা, প্রফেসর দাস, ডক্টর দাস, হ্যালো। স্যার স্যার হ্যাঁ, আমি শোনা আমি যাচ্ছে। আর আমি আমি কতক্ষণ সময় পাবো, বলুন? স্যার আপনি এখনো 15 মিনিট কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, আমার তো স্লাইড অনেক আছে, সেই কারণে স্যার আমি আপনি কিন্তু একটু কন্টিনিউ তাহলে করেন স্যার। জি স্যার। আমি কন্টিনিউ, আচ্ছা ঠিক আছে, জি আমি 15 মিনিট বা 20 মিনিট আমি কন্টিনিউ জি করছি। জি জি হ্যাঁ, জি জি স্যার। হ্যাঁ, 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 ওকে হ্যাঁ, 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 আমি কন্টিনিউ ওকে করছি, এবং হ্যাঁ, আপনি শেষ করেন, অপ- সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। অপটিক্যাল সলিটন কমিউনিকেশন, কারণ আমার শেষ করার, এক মিনিট। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ঠিক ঠিক আছে। অপটিক্যাল সলিটন জেনারেশন, এই যে কার মেটেরিয়াল কে ইউজ করে আমি অপটিক্যাল সলিটন তৈরি করতে পারি। সলিটন এমন একটা পালস, যে পালসটা হচ্ছে সেলফ মেনটেনিং। একটা পালস যত দূরেই যাক না কেন, মিডিয়াম তো তাকে অ্যাটেনুয়েট করবে, বিভিন্ন কারণে সেটা অ্যাটেনুয়েট হয়ে যায়, এবং যে কারণে অপটিক্যাল ফাইবারের অ্যাটেনুয়েশনটা খুব কম বলে সেটা অনেক অনেক দূর যায়। কিন্তু আমরা যদি অপটিক্যাল সলিটন ব্যবহার করি, সলিটনের অনেক নিজস্ব ক্যারেক্টার আছে, যে সলিটনের অ্যাটেনুয়েশন এতই এক্সপেরিমেন্টালি টেস্টেড, যে একটা সলিটন পালস বিলিয়ন কিলোমিটার, 1 বিলিয়ন কিলোমিটার আনঅ্যাটেনুয়েটেড চলে যেতে পারে, আনচার্ভ। আনচার্ভ মানে তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, চার্পিংটা আনচার্ভ, অ্যাটেনুয়েশন প্রায় নেই।